পোকো যে কথাটি শুনলে আমরা বেশিরভাগ সময় হচ্ছে রেডমি সাব ব্র্যান্ডকেই চিনি, বাট লঞ্চের পর থেকে পোকো অনেক ভালো কাজ করতেছে, কেননা তাদের প্রত্যেকটা ডিভাইসই ভ্যালু ফর মানি অ্যান্ড বেটার কনফিগারেশন নিয়ে আসে। কয়েকদিন আগেই যে তাদের পোকো X4 Pro লঞ্চ হয়েছিল, যেটা হচ্ছে মিস্টার হোদা বস অনেক সুনাম করেছে, অ্যান্ড তারই সাকসেসর হিসাবে চলে আসলো পোকো X5 5G, যেটা হচ্ছে আমাদের দেশে আনঅফিসিয়ালি 23 থেকে 24,000 টাকা প্রাইস পয়েন্টে পাওয়া যাচ্ছে। অ্যান্ড এই ফোনটা হচ্ছে আমি বেশ কিছুদিন যাবত ইউজ করতেছি, অ্যান্ড ইউজ করার পরে এই ফোনটার অনেকগুলো ভালো দিক খেয়াল করেছি অ্যান্ড কিছু খারাপ দিকও আছে। তো 23,000 টাকার প্রাইস পয়েন্টে এই ফোনটা আপনারা নেবেন কি নেবেন না, এটা আসলে কেমন হবে, ভালো খারাপ সব কিছু জানাবো এই ভিডিওতে। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল ওপেন করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। এই ফোনটি আমাদেরকে স্পন্সর করেছে এসকে টেলিকম। তাদের সব থেকে এই ফোনটি পারচেস করলেই থাকছে নিশ্চিত ডিসকাউন্ট অ্যান্ড আলাদা কিছু স্পেশাল গিফট। তাই দেরি না করে আজই চলে যান এসকে টেলিকম। তাদের শপের অ্যাড্রেস হচ্ছে গাজীপুর চৌরাস্তা শাপলা ম্যানশনের 4র্থ তলায়। পোকো X5 হাতে নেওয়ার পর সবার আগে আপনার অ্যাটেনশন কেড়ে নেবে এর বিশাল ক্যামেরা মডিউল। যদিও এইটা তাদের সকল ফোনেই দেওয়া থাকে, দেখতে ভালো লাগলেও এখানে চেঞ্জ করা দরকার আছে। তবে খারাপ লেগেছে এইখানে ব্যবহার করা হয়েছে গ্লাস্টিক বিল্ড। এখানে গ্লাস বিল্ড হলে আরেকটু প্রিমিয়াম ফিল হইতো। অ্যান্ড এইখানেই সবথেকে বড় কোপটা দেওয়া হয়েছে, যেটা ম্যাট ডিজাইনের, অ্যান্ড এটাতে হচ্ছে অনেক বেশি ফিঙ্গার ক্যাচ করে অ্যান্ড দাগ পড়ে যাবে, অ্যান্ড এটা অনেক বেশি স্লিপারিও ছিল। সলিউশন হিসাবে এটাতে হচ্ছে অবশ্যই ব্যাক কাভার লাগিয়ে রাখবেন। অ্যান্ড এটার ব্যাক পার্টে হচ্ছে ডুয়াল টোন কালার দেওয়া হয়েছে। ক্যামেরা মডিউলের পাশে হচ্ছে ব্ল্যাক কালার আর নিচেরটা হচ্ছে ব্লু কালার। অ্যান্ড ভালো ব্যাপার হইতেছে যে এর কর্নারগুলো কার্বি টাইপের হওয়ার জন্য ধরে খুবই কমফোর্টেবল ফিল হয়, অ্যান্ড গ্রিপিং নিয়ে কারো কোনো প্রবলেম হবে না। তবে বড় ফ্রন্ট ফ্যাক্টর হওয়ার জন্য এক হাতে ইউজ করতে গেলে কিছুটা প্যারা খাবেন। অ্যান্ড এর সাইডে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক ফ্রেম, আর এটার থিকনেস হচ্ছে 8 মিলিমিটার আর এর ওয়েট হচ্ছে 189 গ্রাম। ওয়েট ডিস্ট্রিবিউশন আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে, তবে যাদের হাত ছোটো তাদের হচ্ছে এক হাতে ইউজ করতে গেলে কিছুটা প্রবলেম হবে। আর এর সাইডে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, যেটা হচ্ছে যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। উপর দিকে থাকছে 3.5mm হেডফোন জ্যাক অ্যান্ড আয়ার ব্লাস্টার, আর বাম পাশে থাকছে সিম ট্রে, যেখানে আপনারা দুটি সিমের পাশাপাশি মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন আপ টু 1 টেরাবাইট পর্যন্ত। আর ভালো ব্যাপার হইতেছে যে এটার নিচের দিকে আসলেই পাচ্ছেন স্পিকার গ্রিল অ্যান্ড টাইপ সি পোর্ট। এখানে হচ্ছে ডুয়াল স্পিকার দেওয়া হয়েছে, যেটা সাউন্ড কোয়ালিটি আমার কাছে যথেষ্ট লাউড মনে হয়েছে। সাউন্ড নিয়ে কারো কোনো প্রবলেম হবে না। বরাবরের মতো এইটাতেও দেওয়া হয়েছে 6.67 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল। আর এর পিপিআই হচ্ছে 395 পিপিআই, আর এর স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 85%। এইটুকু শোনার পরে কী মনে হইতেছে, তাদের যে আগের পোকো X4 Pro ছিল সেটাতে হচ্ছে সেম ডিসপ্লেটাই ব্যবহার করা হয়েছে। এই ডিসপ্লেটা অনেকটা ব্রাইট অ্যান্ড কালারফুল, মিডিয়া কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স ছিল খুবই ভালো। তবে এটার কালারটা স্যামসাংয়ের অ্যামোলেডের মতো এতটা পাঞ্চি কালার প্রোডিউস করে না, তাই বলে যে খারাপ মানের এরকমও না। অ্যান্ড ভালো ব্যাপার হইতেছে যে এটার প্রোটেকশন হিসাবে থাকছে কর্নিং গোলের গ্লাস 3, আর এটাতে ব্যবহার করা হয়েছে 120 হার্জের হাই রিফ্রেশ রেট, যার ফলে ডে টু ডে মাল্টিটাস্কিং সোশ্যাল মিডিয়া ব্রাউজিংয়ে কোনো রকম টাচ লেটেন্সি খেয়াল করিনি। তবে অনেকগুলো ওয়েবসাইটে গেলে কিছুটা ল্যাগ বা হিকাপের দেখা পেয়েছি, মানে জিটার করে। অ্যান্ড এটার পিক ব্রাইটনেস হচ্ছে 1200 নিটস, যার ফলে ইনডোর অ্যান্ড আউটডোর খুবই ভালোভাবে ইউজ করতে পারবেন, কোনো রকম প্যারা খাবেন না। অ্যান্ড এটা হচ্ছে ডে লাইটেও যথেষ্ট ব্রাইট হয়, আমার মনে হয় না যে এইটা নিয়ে কারো কোনো প্রবলেম হবে। তবে এটার যে চিন অ্যান্ড বেজেল আছে, মানে লোয়ার চিনটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে, আর একটু ন্যারো রাখা গেলে দেখতে ভালো লাগতো। এছাড়া যদি বলতে হয় তাহলে আমি বলবো যে এই ডিসপ্লেটা অবশ্যই বেস্ট একটা ডিসপ্লে এই প্রাইস পয়েন্টে। তো ডিজাইন গেল, ডিসপ্লে গেল, বাকি থাকলো এর ক্যামেরা। এই ফোনটি রেয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেট আপ, যার মেন ক্যামেরাটি হচ্ছে 48 মেগাপিক্সেলের, আর এটা হচ্ছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, আর এটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর এর ফ্রন্টে আসলেই পাচ্ছেন 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, অ্যান্ড এটা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। অ্যান্ড এটা হচ্ছে এটার একটা খারাপ দিক, আসলে এইটার খারাপ দিক না, কেননা 695 দিয়ে এর থেকে হাই রেজলিউশনে ভিডিও রেকর্ড করা যায় না। তো চলুন এর তোলা ছবিগুলো কেমন ছিল দেখা যাক। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go through the wastelands,
towards the sun rays, and on we'll go through the wastelands, through the highways, and on we'll go. পারফরমেন্স নিয়ে বলতে গেলে আন্ডার দ্য হুড এইটাতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 695 5G চিপসেট, যেটা হচ্ছে 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা, আর এর জিপিওতে ব্যবহার করা হয়েছে অ্যাড্রিনো 619। অ্যান্ড এইখানে আপনারা র্যাম রোম ভেরিয়েন্টে পাচ্ছেন 6GB র্যাম অ্যান্ড 128GB ইন্টারনাল স্টোরেজ, আর এর স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। অ্যান্ড এখানে আপনারা আপ টু 1 টেরাবাইট পর্যন্ত মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন। যদি এর পারফরমেন্স নিয়ে বলতে হয় 6GB র্যাম অ্যান্ড 695 সুবাদে ডে টু ডে মাল্টিটাস্কিং খুবই ভালোভাবে করতে পারতেছিলাম। আমার মনে হয় না যে এইটা নিয়ে কারো কোনো প্রবলেম হবে। অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে হচ্ছে যে 15-20টা অ্যাপস রেখে কাজ করা যায়, কোনো রকম ল্যাগ বা হিকাপের দেখা পাই নাই। অ্যান্ড এইটা দিয়ে হচ্ছে আমি বেঞ্চমার্ক টেস্ট করেছিলাম, যেটা হচ্ছে সিঙ্গেল করে 407 অ্যান্ড মাল্টি করে 1358 স্কোর করে। যদি এটার গেম প্লে নিয়ে বলতে হয় তাহলে এটা দিয়ে আমি কল অফ ডিউটি, অ্যাসপোর্ট 9, তারপর হচ্ছে ফ্রি ফায়ার এই গেমগুলো খেলেছিলাম। কল অফ ডিউটি হচ্ছে আপনারা ভেরি হাই গ্রাফিক্সে মিডিয়াম ফ্রেম রেটে খেলতে পারবেন, অ্যান্ড গেম প্লে যথেষ্ট স্মুথ ছিল। অ্যান্ড অনেকক্ষণ খেললেও আসলে ওই রকম কোনো ফ্রেম ড্রপের দেখা পায়নি, অ্যান্ড গেম প্লে যথেষ্ট স্মুথ ছিল। এরপরে যদি অ্যাসপোর্ট 9 নিয়ে বলতে যাই তাহলে ওইটাও ভালো ছিল, তবে গাড়িগুলো যখন ক্র্যাশ করে তখন কিছুটা ফ্রেম ড্রপের দেখা পেয়েছি। এছাড়া ফ্রি ফায়ার, তারপরে 2D 3D যেই গেমগুলো আছে সেগুলো খুবই ভালোভাবে খেলতে পারবেন, ওই রকম কোনো ল্যাগ বা হিকাপের দেখা পায়নি। তবে এই প্রসেসরের একটা খারাপ দিক হইতেছে যে এইটা দিয়ে হচ্ছে আপনারা সর্বোচ্চ 10TB দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন, অ্যান্ড ইউটিউবেও হচ্ছে আপনারা সর্বোচ্চ 10TBতে ভিডিও দেখতে পারবেন। এটাতে হচ্ছে 4Kতে ভিডিও দেখতে পারবেন না। এই ফোনটা আমাকে সবথেকে বেশি হতাশ করেছে এর সফটওয়্যার পার্টে। এইটার অপারেটিং সিস্টেমে থাকছে অ্যান্ড্রয়েড 12 অ্যান্ড MIUI 13.1। MIUI 13.1 নিয়ে বলতে গেলে এখানে হচ্ছে ব্লুটুথ আছে, যেগুলো হচ্ছে আপনারা চাইলে অনেকগুলাই আনইনস্টল করে দিতে পারবেন। অ্যান্ড এখানে ডে টু ডে মাল্টিটাস্কিংয়ে টুকটাক অ্যাডের দেখাও পেয়েছি। যদি সফটওয়্যার বাগ নিয়ে বলতে হয় তাহলে এইটাতে হচ্ছে টুকটাক সফটওয়্যার বাগের দেখা পেয়েছি। যখন হচ্ছে মাল্টিটাস্কিং করতেছিলাম তখন কিছুটা জিটারে দেখা পেয়েছি, মানে হচ্ছে হঠাৎ করে আটকে পড়তেছিল, মানে কাজ করতেছিল না এরকম টাইপের। অ্যান্ড এটার যে সফটওয়্যার আপডেট, ভাই আপনারা যদি এই ফোন কিনেন তাহলে সফটওয়্যার আপডেট নিয়ে খুব সাবধান থাকবেন, কেননা এটা সফটওয়্যার আপডেট দিলে হচ্ছে এটা অনেক বেশি ল্যাগ বা হিকাপের দেখা দিবে। এছাড়া হচ্ছে গিয়ে ক্যামেরা আগের মতো পারফর্ম করে না। সো সফটওয়্যার আপডেট দেওয়ার ক্ষেত্রে অনেক বেশি সাবধান, না দিলেই ভালো হবে। তবে ভালো ব্যাপার হইতেছে যে এইটাতে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি। তবে 5000 mAh ব্যাটারিটা বড় কথা না, এইটার যে ব্যাটারি ব্যাকআপ সেটা খুবই ভালো ছিল। আমার মনে হয় না যে ব্যাটারি ব্যাকআপ নিয়ে কেউ অসন্তুষ্ট থাকবেন। এটার 120 Hz ব্যবহার করেও হার্ডকোর মাল্টিটাস্কিং, টুকটাক গেম প্লে সব কিছু মিলে হচ্ছে যে 8 ঘন্টার উপরে স্ক্রিন অন টাইম পেয়েছি। যারা আসলে রেগুলার 60 Hz ইউজ করবেন তারা হচ্ছে 9.5 ঘন্টার উপরে স্ক্রিন অন টাইম পাবেন, আর যারা আসলে হার্ডকোর ইউজ করেন তারা তো বললামই কেমন ব্যাটারি ব্যাকআপ পাবেন। যারা আসলে টুকটাক ফোন ইউজ করেন তারা হচ্ছে অনায়াসে একদিনের উপরে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর চার্জ নিয়ে চিন্তার কোনো কারণ নাই, কেননা এর বক্সেই থাকছে 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার, যেটা দিয়ে এই ফোনটা চার্জ হইতে 1 ঘন্টা 15 মিনিটের মতো সময় লাগে। তো 23 থেকে 24,000 টাকা প্রাইস পয়েন্টে এই ফোনটা আসলে কেমন হবে? এটা অবশ্যই একটা বেটার ডিল। কেন বললাম? কেননা এইখানে আপনারা পাইতেছেন 695 5G চিপসেট, 120 Hz AMOLED ডিসপ্লে, অ্যান্ড এটার ডিজাইনটাও ঠিকঠাকই ছিল, তবে এখানে গ্লাস বিল্ড হলে আরেকটু ভালো হইতো। অ্যান্ড এটার যে ক্যামেরা পারফর্ম এটা আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে, প্রাইস পয়েন্ট অনুযায়ী অবশ্যই কনসিডার করা যায়। অ্যান্ড এটার ব্যাটারি পারফরমেন্সও ঠিকঠাক ছিল। যদি সফটওয়্যার আপডেট নিয়ে কোনো ঝামেলা না হয় তাহলে এইটা নিয়ে কেউ অসন্তুষ্ট হবেন না।